কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাবো, আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এই অক্টোবর মাসটি ঘটনাবহুল, পবিত্র, পাক একটি মাস। কেন? তার কারণ মাসটির যে একদম প্রথম দিন 1 অক্টোবরই থাকছে দুর্গাপূজার মহানবমী, আর মাসটির একদম অন্তিমতম দিনের অন্তিম লগ্নে থাকছে দেবোত্থানী একাদশী অথবা উত্থান একাদশী। এর অর্থ শ্রাবণ মাসে ভগবান হরিবিষ্ণু যে যোগ নিদ্রায় গিয়েছিলেন দেবসায়নী একাদশীর মধ্য দিয়ে, একটানা 4 মাস পর এই বিশ্বের পালনকর্তা হরিবিষ্ণু তিনি কিন্তু নিদ্রা থেকে জাগ্রত হতে চলেছেন এই দিন। ঘটনাবহুল একটি ক্ষণ বা মুহূর্ত সনাতনী হিন্দু ধর্মের জন্য। এর সাথে সাথে এ মাসে কিন্তু আমরা দুর্গাপূজার পাশাপাশি লক্ষ্মী পূজা, কালী পূজা, ছট পূজা, জগদ্ধাত্রী পূজা, রমা একাদশীর মতো একাধিক আধ্যাত্মিক পাবন পরিলক্ষিত করতে চলেছি। আর আপনাদের ক্ষেত্রে এ সময় আপনাদের রাশিধিপতি শনি মহারাজ তিনি কিন্তু বক্রী আছেন এবং 7.5 অন্তিম চরণ আপনাদের চলছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর তিনি উচ্চস্থ হতে চলেছেন নিজের নক্ষত্রে। আর এ মাসে কিন্তু আমরা সূর্যের তুলা সংক্রান্তি যেমন দেখব, ঠিক তেমনই মঙ্গলের রুচক নামক রাজযোগ আপনাদের কর্মস্থানে পরিলক্ষিত হতে দেখব। একাধিক গ্রহ নক্ষত্রগত পরিবর্তন করবে। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে আলোচনায় থাকব প্রতিবেদনের একদম শেষের দিকে। প্রতিকার সহ আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে। পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন, আপনার জন্মছক, গোচরের ছককে কম্বাইন করিয়ে। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে যেখানে 11 লেখা আছে, রাহু বসে আছে, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি প্রথম ভাব। আর এখানে রাহু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে তিনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে বক্রী আছেন। তবে 3 তারিখে তিনিও কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করে যাবেন। আবার দেখুন, গুরু বৃহস্পতি তিনি তো আপনাদের লাভভাবের অধিপতি। আবার এই গুরু বৃহস্পতি তো আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতি। সুদীর্ঘ 12 বছর পর 18 তারিখে তিনি রাশি পরিবর্তন করে আপনাদের 6th হাউসে গোচর করবেন। যদিও 6th হাউসে, তৎসত্ত্বেও আপনাদের 6th হাউসেই কিন্তু গুরু উচ্চস্থ হয়। আর তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। শুক্র কেতুর সংযোগ থাকছে আপনাদের 7ম ভাবে, কেন্দ্রীয় স্থানে। তবে শুক্র 9 তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য বা দারিদ্র যোগ তৈরি করবে আপনাদের 8ম ভাবে। আর সূর্য 17 তারিখের পর তুলা সংক্রান্তি ঘটিয়ে মঙ্গলের সাথে এবং বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের ভাগ্যস্থানে। কেন? তার কারণ বুধ কিন্তু 3 তারিখেই রাশি পরিবর্তন করে মঙ্গলের সাথে গোচর করে যাবে। আবার বুধ 24 তারিখেও রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করবে। মঙ্গল আপনাদের কর্মাধিপতি, কর্মস্থানের মালিক মঙ্গল, তিনি কিন্তু এতদিন ছিলেন রাহুর নক্ষত্রে। 13 তারিখের পর তিনি গোচর করে যাচ্ছেন তারই অতিমিত্র বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে। আর মঙ্গল কিন্তু আপনাদের 27 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কর্মাধিপতি স্বগৃহে গোচর করে রুচক নামক রাজযোগ তৈরি করবে। প্রথমেই আপনাদের জন্য যে কিছু সুখবর দিয়েই আমরা প্রতিবেদনটি শুরু করবার চেষ্টা করব। দেখুন, লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা, এগুলি আপনাদের নিশ্চিতভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে, না হলে পেতে পারে। আর এ সময় বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, কনফিডেন্স লেভেল আপনারা গেইন করতে পারেন। একই সাথে এ সময় আপনারা যদি চান তাহলে ভাগ্যের কৃপাও কিন্তু আপনাদের উপরে বর্ষণ হবে। তবে হ্যাঁ, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, কারণ শনি বর্তমানে বক্রী আছেন আপনাদের রাশিধিপতি, কর্মফলদাতা।
এজন্যই তো আমি বারবার বলি যে তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরবেন না। শনি মহারাজ আপনাদের রাশির মালিক, আর তিনি কিন্তু আপনাদের মোক্ষাধিপতিও। আর এই শনি মহারাজ কে? উনি তো কর্মফলদাতা, যেমন কর্ম করবেন তেমন ফল দেবেন। কর্মাণ্যেবাধিকার ইস্তেমা ফলে সুকদাচনা মা কর্মফল হেতু বুর্মাতে সঙ্গহস্ত কর্মাণী। আর এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে আপনি কর্ম না করে ফল পাবেন আশা করেন কি করে? তাহলে কর্ম করতে হবে, তবেই কর্মের ফল পাবো। এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না, মাথায় রাখবেন। উল্টে ক্ষতি হবে। কেন হবে সে বিষয়ে আলোচনা করলে প্রতিবেদনটি বড় হয়ে যাবে। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, গুরু বৃহস্পতি 18 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের রোগ ঋণ শত্রুরভাবে গোচর করবেন, করে রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে কিছুটা হলেও রিলিফ কিন্তু তিনি প্রদান করতে চলেছেন। এবং গুরু বৃহস্পতির কৃপায় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারের সাথে যে দূরত্বতা তৈরি হচ্ছিল, ব্যাংকের ব্যালেন্সে যে ঘাটতি দেখা দিচ্ছিল, মুখ ফসকে আপনার এমন এমন কথা হয়তো বেরিয়ে গেছে যার ফলে আপনি হয়তো ভেবেছেন পরে এটি না বললেই ভালো হতো। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কি সম্ভব? তাহলে অনেক শব্দ চয়নের ক্ষেত্রে আপনারা ভুল করে ফেলেছেন। এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকেও আপনারা কিন্তু রিলিফ পেতে চলেছেন। একই সাথে ভাগ্য আপনাদের সঙ্গ দিয়ে উঠতে পারছিল না। সাহস পরাক্রম বাড়ার যতটা কথা ছিল ততটা হয়তো বেড়ে ওঠেনি। এমন প্রবলেমও হয়তো আপনাদের মধ্যে অনেকে ফেস করেছেন। কেন? তার কারণ মঙ্গল আপনাদের পরাক্রমেশ, তিনি আপনাদের কর্মাধিপতি, তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করছিলেন এবং রাহুর নক্ষত্রে ছিলেন। এবার কিন্তু মঙ্গল বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে 13 তারিখের পর গোচর করে যাবে। তাহলে 13 তারিখের পর থেকেই কিন্তু শুভত্বের মাত্রা, পজিটিভিটির মাত্রা আপনাদের মধ্যে বৃদ্ধি পেয়ে যাবে। 13 তারিখের পর থেকে সাহস পরাক্রম তো বাড়তে চলেছে। একই সাথে বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। তবে মাসের একদম অন্তিম চরণে গিয়ে কিন্তু 27 তারিখের পর যখন মঙ্গল রাহুকে দেখবে এবং আপনাদের রাশিতে দৃষ্টি দেবে, আর রাহু তো নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে, আমি বলবো শুধু 27 তারিখ নয়, পুরো মাসটি জুড়েই আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, এই তিনটি জায়গা থেকে খুব সাবধানতা অবলম্বন করে চলুন। আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ আছে তারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ এখন রাহু মঙ্গল কিন্তু নবপঞ্চমে আছে। একই সাথে দেখুন, এই সময় কিন্তু আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় হয়তো ভুগছেন, যার জন্য গুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের জীবনে গুরু আছে, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকতে চলেছেন, কারণ জুপিটার বৃহস্পতি কিন্তু অতিচারী হতে চলেছে। আরও প্রায় 7 বছরের অধিক সময় তিনি কিন্তু অতিচারী হবেন। এর আগে বৃহস্পতি যখন অতিচারী হয়েছিলেন 21-এ, তখন আমরা কিন্তু করোনা ভাইরাসের কারণে মনুষ্য জাতিকে গৃহবন্দী পর্যন্ত হতে দেখেছিলাম। তখন তো মাত্র 1-1.5 বছরের জন্য তিনি অতিচারী হয়েছিলেন। এবার তো 7 বছরের জন্য তিনি অতিচারী হচ্ছেন। তাহলে অবশ্যই এ বিষয়েও আপনাদেরকে সাবধানতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। আর আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে মাসের ফার্স্ট হাফে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত নিশ্চিতভাবে হবেন মাসের ফার্স্ট হাফে। এখানেও আপনারা অবশ্যই বেটার ইম্প্যাক্ট পেতে চলেছেন। আর একই সাথে বলবো, যারা বর্তমানে বিদেশে আছেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, প্রমোশন পদোন্নতিও আপনাদের কিন্তু হতে পারে। বিদেশে যারা আছেন তারা পিআর প্রাপ্তি বা সেটেলমেন্টের যোগও কিন্তু আপনাদের থাকতে পারে। অনসাইট যাওয়ার প্ল্যানিংও কিন্তু আপনারা করতে পারেন, লাভান্বিত হবেন। আর একই সাথে দেখুন, শুক্র এবং সূর্যের যে সংযোগ 9 তারিখ থেকে 17 তারিখ আমরা সম্পাদিত হতে দেখব। তাহলে 9ই অক্টোবর থেকে 17ই অক্টোবর এই সময়ে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন, শরীরে চোট আঘাত লাগতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও পরিলক্ষিত হচ্ছে কারোর ক্ষেত্রে। আর এ সময় পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করলে পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সরকারি চাকরিজীবী, পলিটিশিয়ান, নেতা, মন্ত্রী, রাজনীতিবিদ, তাদেরকে বলবো 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়টি আপনাদের জন্য ভয়াবহ একটি টাইম হতে চলেছে। এই সময়টিতে অবশ্যই প্রিকশন নিয়ে চলুন, চোখ কান খোলা রাখুন। আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে। 9 তারিখ থেকে 17 তারিখ এই সময়ে লং ডিস্ট্যান্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনারা অ্যাভয়েড করুন। স্বামী স্ত্রী অহেতুক দাম্পত্য জীবনে কলহের মাত্রা আর বৃদ্ধি করবেন না। চেষ্টা করুন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নেওয়ার। আর আপনাদের দাম্পত্য জীবনে বা আপনাদের পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কোনো না কোনো ত্যাগ বা কোনো না কোনো স্যাক্রিফাইস কিন্তু কেতু চাইছে।
আর সেই স্যাক্রিফাইস বা ত্যাগটি করার জন্য আপনি কতটা উদ্গ্রীব তার উপরেই নির্ভর করবে যে সাফল্য কতটা ত্বরান্বিত হয়ে আপনার দিকে এগিয়ে আসবে। এ সময় আইনি জটিলতা থেকে থাকলে আমি বলবো কোর্ট আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করে নেওয়াটাই বেটার। আর যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ থাকলেও এ মাসে কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রি ম্যারেজ আপনাদের করা উচিত নয়। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। লাভান্বিত হবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিন, পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন, পিতার সাথেও সম্পর্কের দিকে আপনাদেরকে একটু নজর কিন্তু এ সময় প্রদান করতে হবে। দেখুন, যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মিনস রাহু, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি। আপনি বুঝবেন কি করে যে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 8। তাহলে শুধুমাত্র বেদিক জ্যোতিষ নয়, লাল সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা শনি, রাহু অথবা কেতুর নাম্বারে জন্মেছেন এদের জাতক জাতিকা। এবছরকে ধরে আরও আগত যে 3টি বছর, এটি কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয়। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, লাভান্বিত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য 13 তারিখের পর পরিস্থিতি কিছুটা হলেও ভালো হবে। মাসের অন্তিম সপ্তাহে আপনাদের কর্মক্ষেত্রের নতুন উন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সময় সুযোগ আপনাদের যে খুব খারাপ এমনটি তো নয়। 18 তারিখের পর আপনাদের টাইমিং আরও বেটার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের জন্য পুরো মাসটি দুর্দান্ত থাকবে। বেকার যুবক যুবতীদের চাকরি কর্মসংস্থানের যোগ, বিদেশ যাত্রার যোগ, প্রমোশন পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ এবং পরিবার বাণী অর্থের দ্বারা উপকৃত হওয়ার যোগ, যেগুলি আপনারা কল্পনাও করছিলেন না সেগুলি কিন্তু ঘটতে চলেছে। তবে এগুলি সবই 18 তারিখের পর আমরা পরিলক্ষিত করব। আর হ্যাঁ, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা ভুলেও যেন কিনবেন না। শনিবার দিন সাদা পরবেন না। রবিবার দিন ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করবেন না। 7.5 অন্তিম চরণও আছেন রাশিধিপতি বর্তমানে বক্রী। তাহলে এ সময় হাইজিন মেনটেন করতে হবে, বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না, টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে, ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে। পরসমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন। যারা ঘন ঘন পায়ে আঘাত পাচ্ছেন তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যাদের অতিরিক্ত মাথার চুল পড়ে যাচ্ছে, সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না, তাহলে আপনাদেরকেও এ সময় কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিগণিত হচ্ছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আর এর সাথে সাথে আপনাদের যে নক্ষত্রগত আলোচনাও কেমন লাগলো, আপনারা আপনাদের যে সুচিন্তিত মতামত এটি নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।